ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। সে অনেক কাল আগের কথা, অর্ধ শতাব্দী আগে। সে এত কাল আগে যে তোমরা ঠিকমতো ধারণাই করতে পারবে না। আমরা একটা ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন মাত্র 10 কি 11। মানুষকে ভয় দেখাবার আর জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল, তার কিন্তু কোনো ইয়াত্তা নেই। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল লালু যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বলতেন, ওর একজন মাস্টারমশাই ঠিক করে দাও যে সন্ধেবেলা এসে ওকে পড়াবে, আর উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন, না, আমার নিজেরই কখনো কোনো মাস্টার ছিল না। নিজে অনেক দুঃখ সয়ে অনেক কষ্ট করে আমি পড়াশুনো করে আজকে এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছি। তা বটে, তিনি এখন একজন বড় উকিল। তার ইচ্ছা ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে। কিন্তু শর্ত হলো এই যে, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে, তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানো টিউটার। সে যাত্রা লালু পরিত্রাণ পেল বটে, কিন্তু মনে মনে ও মায়ের ওপরে চটে রইল, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা দুটো প্রায় একই জিনিস। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগটা ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী আসছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে তিনি নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মায়ের তো আনন্দ ধরে না। উদ্যোগ আয়োজনে তিনি ব্যস্ত। এতদিনে তার মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটায়, আর বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সব সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো, কারণ গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার যথেষ্ট কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি। বৃষ্টির আর কোনো বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পাচ্ছেন না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে দিয়ে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকরও ছুটি পেল। সুকোমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে অনেক 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 আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুঁইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে। কি ঠান্ডা সে জল! শশব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন তিনি। বললেন, আরে, ভারী আশ্চর্য তো। নন্দরানী বাড়ি করলো নতুন, কিন্তু ছাদটা তো দেখছি ফেটে গেছে। পশ্চিমের কড়া রোদে ছাদটা ফাটিয়ে ফেললো এর মধ্যে। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ সেটাকে ঘরের আরেক ধারে টেনে নিয়ে গিয়ে তিনি আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিট নয়, চোখ দুটো সবে বুঝেছেন, অমনি 2-4 ফোঁটা ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই স্থানটার ওপরেই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, আহা, ছাদটা তো দেখছি এই কোণ থেকে ও কোণ অব্দি ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের ওপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জলটা মুছে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু সেখানেও সেই যেই কে সেই। এবার দেখলেন বিছানাটাও ভিজছে, শোবারও জো নেই। স্মৃতিরত্ন এবার বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও তার ভয় করছে।
আবার ঘরে থাকাও যে বড্ড বিপজ্জনক। কি জানি বাবা, ফাটা ছাদ ভেঙে যদি হঠাৎ মাথায় পড়ে। ভয়ে ভয়ে দোর খুলে তিনি বারান্দায় এলেন। সেখানে একটা লণ্ঠন জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার। এদিকে যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। দাঁড়াবার কি আর জো আছে? কোথায় চাকর বাকর, কোন ঘরে যে তারা শোয়, কিছুই তো তিনি জানেন না। এবার তিনি চেঁচিয়ে ডাকলেন, ওরে, কে কোথায় আছিস রে? কেউ আছিস? কিন্তু কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল। লালুর বাবার গরিব মক্কেল যারা, তারাই এতে এসে বসে। গুরুদেব আর কি করবেন? অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন। কিন্তু কি উপায়? উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। কোঁচার খুঁটটা তিনি গায়ে জড়িয়ে নিলেন। পা দুটো যথাসম্ভব ওপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ তখন অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর। অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে তার আর উদ্বেগের অন্ত রইল না। হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব দেখা দিল। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র মিনিট 2 কি 3। অনিশ্চিত তখন নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কিন্তু কেউ নেই। যেমন তার জ্বলুনি তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন। কিন্তু তাতে কি, তারা তো সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ের নিরন্তর আক্ষেপে, গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ আর প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল। ইচ্ছা হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত, বাড়ির যে যেখানে পরম নিশ্চিন্তে সুপ্ত। শুধু তারই ছোটাছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে 4টে বাজল। বললেন, কামড়া কামড়া, যত পারিস কামড়া বেটারা, আমি আর পারি নে। বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ অভাগা দেশে আর কখনো না। কেন যে তার এখানে আসতে মন চাইতো না, তার হেতুটা কিন্তু তিনি আরো ভালো করেই বুঝতে পারলেন। দেখতে দেখতে সর্বসন্তাপ প্রহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিল। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ করেছেন মাত্র, যদিচ তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া মনে হয় তেমন ভালো হয়নি। আজ দিনের বেলা নানা উপাচারে তাকে ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে গেলেন। দেখলেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো তার। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু এ কি ব্যাপার? দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষা কুশি আসন প্রভৃতি পুজো আহ্নিকের জিনিসগুলো সব এলোমেলো, স্থানভ্রষ্ট। কারণ তিনি কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখলেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেললেন। জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই,
আপনি আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, কি আর বলবো মা, সারা রাত দুঃখের আর অন্ত ছিল না। কেন কেন বাবা? মা, নতুন বাড়ি করেছো বটে তুমি, কিন্তু ছাদ যে কোত্তাও আর গোটা নেই। সারা রাতের বৃষ্টি বাদল তো বাইরে পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই জল পড়ে, পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, তাই পালিয়ে এলাম বাইরে। কিন্তু তাতে কি আর রক্ষা আছে রে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত ধরে আমায় খুবলে খেয়েছে। এধার থেকে ওধার যাই, ওধার থেকে এদিকে আসি আবার। গায়ের অর্ধেক রক্ত বোধ করি, আর নেই রে মা। বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর আরো দুটো ঘর আছে। বৃষ্টির জল 3-3টে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখলেন মাঝখানে অনেকখানি চাদর ভিজে, মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ার মধ্যে বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি তখনও, এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বেরিয়ে তিনি চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায় রে? কাজকর্ম চুল হয়ে যাকগে। বজ্জাত বাঁদরটাকে যেখানে পাবি মারতে মারতে নিয়ে আয়। লালুর বাবা সেইমাত্র নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। বললেন, আরে কি করছো? আরে কি হয়েছেটা কি? তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, নয় আজই আমি গঙ্গায় ডুবে এই পাপের প্রায়শ্চিত্ত করব। আহা, কি করেছেটা কি ও? তখন সবাই ঘরে গেল। নন্দরানী সব বললেন, সব দেখালেন। তারপর স্বামীকে বললেন, এর দোষী ছেলেকে নিয়ে কি করে ঘর করব, তুমিই বলো। এরপর গুরুদেব ব্যাপারটা সমস্তই বুঝলেন। তারপর নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আরেকদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বলল, লালু বাবু কোটি में नहीं है। আরেকজন এসে জানালো সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপর লালু দিন 15 আর এই বাড়ির ত্রিসীমানায় পা দিল না। তার ডাকনাম ছিল লালু। ভালো নাম অবশ্যই একটা ছিল, কিন্তু আজ আর সেটা মনে নেই। জানো বোধহয় হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তাকে দিয়েছিল জানি না, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা কলেজে ভর্তি হলাম। লালু বলল সে ব্যবসা করবে। মা 10 টাকা দেবে গো? মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিল। আমরা বললাম, লালু তোমার তো পুঁজি 10 টাকা। সে হেসে বলল, আর কত চাই? 10 টাকা, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত। তার কাজ জুটে গেল। তারপর কলেজের পথে প্রায়ই তাকে দেখতে পেতাম। লালু ছাতা মাথায় কয়েকজন কুলি মজুরকে নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, দাদা দৌড়ো দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেঁড়া পড়ে যাবে। আরও ছোটবেলায় যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার জন্য একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে এসব সে সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারত না সে এমন কিন্তু কোনো কাজ ছিল না। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গেলে ছিঁড়ে যাওয়া জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন আরো কত কি যে কাজ করত। কোনো কাজে কখনোই সে না বলতো না, আর কাজটা করতো চমৎকারভাবে। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে সে কি একটা নতুন তৈরি করে
গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললে। তার থেকে সে এবার আমাদেরকে পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিলে। তাহলে বুঝতে পারছো তো লালু কেন আমাদের এত পছন্দ ছিল। বছরের পর বছর যায়, সকলে আমরা বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনি অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করি জানতই না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সবার আগে উপস্থিত হয়। এরই মধ্যে তার কেবলই একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এই ব্যাপারে ছেলে বুড়ো গুরুজন যেই হোক না কেন, সবাই তার কাছে সমান, সবাইকেই সে সমানভাবে ভয় দেখাতে পারত। আমরা কেউ ভেবে পেতাম না পেটের ব্যথায় অচেতন, ফিরে এসে সংবাদ দিতে সবার মাথায় হাত। এবার উপায়, এত রাত্রে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো যদি পণ্ড হয়ে যায়। কে একজন বলল, আগে লালু পাঠা কাটতে পারে। এই শুনে লোকরা দৌড়লো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসলো, বলল, হ্যাঁ, না না, না কি গো বাবা, দেবীর পুজোয় যদি ব্যাঘাত ঘটে তাহলে সর্বনাশ হবে। হয় হোক গিয়ে, ছোটবেলা সব করেছি, এখন করবো না। যারা ডাকতে এসছিল তারা মাথা কুটে মরতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তখন বুঝি মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে তখন ছেলেকে যেতে আজ্ঞা করলেন। বললেন, ওরা নিরুপায় হয়ে এসছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও, এই আমার আদেশ। অগত্যা লালু গেল। লালুকে দেখে চাটুর্যে মশাইয়ের ভাবনা ঘুচল, কিন্তু এখন একদম সময় নেই। তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাড়ি কাটে পড়ল। বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় যেন ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বত্থিত হয়ে সজোরে নামল। তারপর বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিলে। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক, ঢোল, কাশি সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঁঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙামালা। আবার সেই হাঁড়ি কাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহুকণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্ত মাখা খাড়া ওপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হয়ে গেল। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরো খানিকটা রাঙিয়ে দিল। এদিকে ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সুমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্ট নাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সাড়া গেল থেমে। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বলল, আর পাঠা কোথায়? কোথায় আর পাঠা? বাড়ির কে একজন যেন ভয়ে ভয়ে জবাব দিল, পাঠা তো আর নেই, আমরা তো দুটো করেই বলেছি। লালু এবার তার হাতের রক্তমাখা খাঁড়াটা মাথার ওপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই, নেই পাঠা নেই। যেখান থেকে পারবে নিয়ে এসো, আমার মাথায় খুন চেপেছে, নাহলে কিন্তু আমি নড়ো বলে দিয়ে দেবো। মা মা চাই কালী। বলেই একটা মস্ত লাফ দিয়ে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাড়ের খাঁড়া তখন বন বন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল তা ভাষায় আর বর্ণনা করে দেওয়া সম্ভব নয়।
সবাই একসঙ্গে তখন ছুটছে সদর দরজার দিকে। কাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষ ব্যাপারটা বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে। কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন তো আরেকজন ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু এসব তো সবই মুহূর্তের জন্য, তারপরেই সমস্ত ফাঁকা। এবার লালু গর্জে উঠল, মনোহর চাটুর্যে! কোথায় কোথায় মনোহর চাটুর্যে? আর পুরুত কোথায়? কোথায় গেল পুরুত? পুরুত মশাই রোগা লোক, সে গন্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুরদালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে তো ছোটাছুটি করা কঠিন হয়ে পড়েছে। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরল, বলল, চলো চলো, হাড়ি কাটে গলা দেবে, চলো চলো। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাঁড়া। ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করে বললেন, স্ত্রীর চোখে দেখলাম আমি পাড়া নই, আমি মানুষ, আমি তো চ্যাটা, তোর বাবা আমার ভাইয়ের মতো নয়। সেসব জানি নে, সেসব জানি নে। চলো চলো, আমার মাথায় খুন চেপেছে। এবার তোমায় বলি দেবো, মায়ের আদেশ। না, মায়ের আদেশ নয়, মাঝে জগৎ জননী। জগৎ জননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে? আর পাড়া বলি দেবে? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটার জন্যে? কোনোদিন নয় বাবা, কোনোদিন নয়। মায়ের সামনে তিন সত্যি করে বলছি, আমার বাড়িতে আজ থেকে বলি বন্ধু বাবা, আর নয়। ঠিক তো? একদম বাবা, একদম ঠিক। এইবার আমার হাতটা ছেড়ে দাও বাবা, একটিবার পায়খানা করে আসি। এবার লালু হাতটা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত পালালো কোথায়? কোন দিক দিয়ে পালালো? গুরুদেব, সে কই? কোথায় সে? এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন আর থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল। হেসে উঠে দুম করে মাটিতে খাঁড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে সে বাড়ি ছেড়ে পালালো। তখন আর কারোর বুঝতে বাকি রইল না যে খুন চাপা টাপা সব মিথ্যে, সবই তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল তারা সবাই ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, এই বজ্জাত ছোড়াটাকে যদি বাপকে দিয়ে 50 ঘাত জুতোর বাড়ি না খাওয়াতে পেরেছি, আমার নাম চাটুর্যে নয়। কিন্তু জুতো তাকে আর খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ তার কোনো খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা সে বাপের ক্রোধ থেকে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলিটা উঠে গেল। আমাদের শহরে তখন শীত পড়ছে। হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা উঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় আর মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলাও দুর্ঘট হতো। কিন্তু সেই দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো কোনো কাজেই আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। তার জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা 2 পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জনা কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস তোরা, ডাকলে যেন সাড়া পাই। ওই রাজোদ্দারে শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? হ্যাঁ খুড়ো, আছে বই কি। আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়বো। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পুণ্যকর্ম সংসারে আর একটাও নেই।
আমাদের দলের মধ্যে লালুও একজন ছিল। ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধেবেলা সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে তিনি চিররুগ্ন, চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে তার কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি তো আর দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গেই সেই চাহনির তুলনা হয় না। সেই চাহনি একবার দেখলে সারা জীবন আর ভোলাও যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি যদি সঙ্গে না যাই, মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলার আগে লালু বলে উঠল, পণ্ডিত মশাই, ওই কাজটা আমি করব। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। তার বাড়ি থেকে বাংলা স্কুল মাত্র মিনিট 5 পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, লালু, নিয়ে যাওয়ার সময় মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না বাবা? নিশ্চয়ই পণ্ডিত মশাই, নিশ্চয়ই পড়িয়ে দেবো। বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবোল ধ্বনি দিয়ে গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দ্বারের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠছে। তার কোনটা লালুর প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে। কি জানি সে কতক্ষণে পৌঁছবে। আধ ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসছি। তাদের আসতেই না জানি কত বা দেরি। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে। বৃষ্টি হতে পারে, আর এই শীতে ভিজলে আর রোগকে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবল অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার শোঁসো শব্দ কানে এলো। ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়িও এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ, সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে ফিরে যাবার উদ্যোগ আয়োজন করছে। কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকমই, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বলল, কিন্তু লালু এখনো এলো না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয় বাড়ি চলে গেল না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, লালুটা তো ওই রকমই। আর যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন বাপু? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতুম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি হতে পারে। শ্মশান ভূমি কিনা। শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয়? তাও আমার? অন্তত 1000টার উপরে মরা পড়িয়েছি রে, জানিস? এরপর মণি আর কথা কইতে পারল না, কারণ সত্যিই খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন,
আমরা কাঠ নামিয়ে আনছি। নুরু বলল। খুড়ো বলছি মরাটা কেমন দ্বিগুণ হয়ে গেল না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন। ফুলবে না, লেপ কাটা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো তো জলে ভিজলে চুপসে ছোট হয়ে যাবে, এ ফুলবে কি করে? তোর ভারী বুদ্ধি। যা করছিস কর। কাঠ বাবা প্রায় শেষ হয়ে এলো। নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল। খুড়ো এ মরাটা যেন নড়ে উঠলো। খুড়োর হাতের কাজটা তখন শেষ হয়ে গিয়েছিল। কোদাল ছুঁড়ে ফেলে দিয়ে বললেন। তোর মতন ভীতু মানুষ আমি আগে কখনো দেখিনি নুরু। তুই আসিস কেন এসব কাজে? যা 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 যা, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে নুরু বলল। না খুড়ো, এ গতিক ভালো ঠেকছে না, মরাটা আবার নড়ে উঠলো। খুড়ো এবারে হা হা করে হেসে বললেন। ছোড়ার দল তোরা, আমাকে ভয় দেখাবি? হাজারের ওপর মরা পুড়িয়েছি আমি, বুঝলি? ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন। হ্যাঁ রে হ্যাঁ, নড়ছে, তোকে ভূত হয়ে খাবে বলে। না না না, নুরুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে, আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি ওপরের দিকে পেছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন। বাবা গো, গেছি গো, ভূত খেয়ে ফেলো আমাকে। রাম 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 রাম। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো। ওরে নির্মল, মণি, ও নড়ু, পালাস নে, আমি লালু, ফিরে আয় রে।